না, ইটস ওকে, আই এম ফাইন। অমনি জুতার ভেতরে পাথরের টুকরো ঠুকতেই সেখানে চাপ লাগাতেই ব্যথায় মুখ দিয়ে আউ শব্দটা বেরিয়ে আসলো। উনি থমকে দাঁড়িয়ে পিছনে ফিরলেন, ভ্রু কুঁচকে ব্যঙ্গস্বরে বললেন, এখন ব্যথা পেয়ে কাঁদো কেন? এখনো বলো ইটস ওকে, আই এম ফাইন। আমি নাক মুখ কুঁচকে বললাম, ইটস ওকে, আই এম ফাইন। উনি 2 কদম এগিয়ে এসে আমার সামনাসামনি দাঁড়ালো। আরেকটা কথা বলবে মেয়ে তুমি, একদম মুখটা সেলাই করে দেব। বলতে বলতে হুট করে পাজা কলা তুলে নিলেন। আমি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছি তার মুখের দিকে। ওনার মুখে মশা যাবে। আর এভাবে হাঁ করে থাকতে হবে না, পথ চলতে সমস্যা হয়। কথা শুনে আমি ভ্রু কুঁচকে সামনের দিকে তাকিয়ে বললাম, নামা নামে, আমি হেঁটেই যেতে পারবো। এইসব ব্যথা আমার কিছুই করার ক্ষমতা রাখে না। এর চেয়েও আরো বহু গুণ বেশি ব্যথা আমি পেয়েছি। আমি তোমাকে মানাবো না, কি করতে পারো করো। আর বেশি তেড়ামি করলে ঠাস করে ফেলে দেবো, মাইন্ড ইট। ওনার ধমক শুনে আমি চুপ করে গেলাম। নাকে ভীষণ সুন্দর একটা স্মেল পাচ্ছি। এটা যে নেতা মশাইয়ের গায়া থেকে আসছে সেটা বোঝার আর বাকি রইল না। আমি আনমনেই ওনার আর একটু বুক ঘেঁষে রইলাম। কেন জানি এভাবে থাকতে বেশি ভালো লাগছে। এই, একদম আমার বুকে মাথা রাখবেন আমি স্পুন না। আমি কিন্তু একেবারে পিওর ভার্জিন, আমার ভার্জিনিটির অপমান করবে না। ওনার এমন কথায় চমকে ওঠা থেকে বেশি অবাক হলাম। বলে কি উনি? বুকে মাথা রাখলে ভার্জিনিটিকে অপমান করা হবে? বাপের জন্মে তো এমন কথা শুনিনি আমি। বুকে মাথা রাখলে ভার্জিনিটির অপমান হবে? আর এত রাতে একা একটা মেয়েকে কোলে চাপিয়ে সারা জঙ্গল হাঁটছেন, তখন কিছু হচ্ছে না? উনি আর চোখে আমার দিকে তাকিয়ে বলল, ইউ নো না মিস পূর্ণা, আমি মানব দরদি, মানুষকে সাহায্য করছি। বিড়বিড় করে বলে উঠলাম, এহ, আইসে আমার মানবতার ফেরিওয়ালা। ইয়েস মিস, আমার বুক একমাত্র আমার বউয়ের জন্য, আপনার মতো আজাইরা পাবলিকের জন্য কি? আমি আজাইরা পাবলিক? না। তা নয়তো কি? বলেই ঠোঁট কামড়ে হাসলো। এবার আমার বেশ ইগোতে লাগলো। ওনার দিকে আরো চেপে বুকে মাথা রেখে বললাম, নেন, রাখলাম মাথা, দেখি কি করতে পারেন আপনি। আপনি যেমন আমার অনুমতি ছাড়া কোলে নিলেন, ঠিক তেমনি ভাবে আমিও আপনার ভার্জিনিটিতে আঘাত দিলাম। দেখি এবার কি করতে পারেন আপনি। আমাদের কি পূর্ণাকে এভাবে জঙ্গলে ফেলে আসা উচিত হয়েছে? মিনিট 15 হয়েছে তারা বাসে উঠেছে, কিন্তু ইলমি এই প্রশ্ন মনে হয় 300 বার অলরেডি করে ফেলেছে। রুদ্র ভ্রুকুসকে বলল, পূর্ণা নিরাপদেই আছে, আমার ভাইয়ের সাথে আছে, তোমাকে এত চিন্তা করতে হবে না, ইডিয়েট। ইলমির শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই সে আর কথা না বাড়িয়ে বাসের জানালায় মাথা এলিয়ে দেয়। বাসের ঝাঁকিতে বারবার ওর মাথা গিয়ে জানালায় লাগছে, তাই রুদ্র ইলমির মাথাটা নিজের কাঁধের উপর রেখে শান্ত দৃষ্টিতে বাইরে তাকালো। মেয়েটা বড্ড বাচ্চা স্বভাবের, ভেতরে কোনো জটিলতা নেই। সাংবাদিক হয়েও এত সহজ সরল কিভাবে হতে পারে সেটা রুদ্র ভেবে পায় না। চাচা, ও ফরিদ চাচা, দেখা যান জংলার ভিডিওতে একটা মায়া আর একটা পোলা আসতেছি। ওই চাচা। জঙ্গলের শেষ মাথায় একটা গ্রাম শুরু। এটা আমাদের শহর থেকে বেশ অনেকটা দূর। জঙ্গলের মধ্য দিয়ে আমার কোলে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ কিনারে চলে এসেছেন মন্ত্রী সাহেব। সামনে একটা লোকালয় দেখতে পেয়ে হাসি ফুটলো আমার মুখে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ কোলে নিয়ে হাঁটছেন, ওনার কি ক্লান্ত লাগছে না? আমি যে এতটাও শুকনো তা কিন্তু নয়, ওজন তো মাসাল্লাহ আছে, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে সে এতটা পথ কাউকে কোলে নিয়ে এসেছে। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ করে চিৎকার শুনে আমি চমকে উঠি। একটা বছর 22 কি 23-এর ছেলে আমাদের দিকে তাকিয়ে কাউকে ডাকছে। ফজরের আজান সেই কখনই হয়ে গেছে। নামাজ শেষ করে সবাই বাড়ি ফিরছে, ঠিক সেই সময় ছেলেটা এমন হাঁক ডাক শুরু করলো। উনি হাঁটতে হাঁটতে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ালো, আমাকে নামিয়ে দিয়ে আর মোড়া ভেঙে পকেট থেকে মাস্কটা বের করে মুখে পরে নিল। এক পলক আশেপাশে তাকিয়ে দেখে জায়গাটা একটা মসজিদের পাশেই। এতক্ষণে ছেলেটার ডাক শুনে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। আমি মুখ কুঁচকে দাঁড়িয়ে রইলাম। কি হে ছোকরা, জংলার ভিত্তে তোমরা দুজন সেরাসেরি কিতা করো? আমি খেয়াল করলাম একজন মাঝ বয়সী লোক, মুখে আধা পাকা দাড়ি, দাড়িতে হাত বুলোতে বুলোতে কথাটা বলল। আসলে চাচা, আমরা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম। হয় হয়, বুঝি বুঝি, দেখে তো মনে হইতেছে শহরে পোলা মেয়া। কেনা কামের লাগে জঙ্গলে ভিত্তে গেছো বুঝি না আমরা, মনে করছো? হ্যাঁ, শহরে পোলাবান রে আমাকে ভালো করেই চেনা আছে। লোকটার কথা শুনে আমার বোঝার আর বাকি রইলো না উনি কি মিন করে কথাটা বলছে।
আমি কিছু বলার জন্য মুখ খুলবো তার আগেই তাহরিম তালুকদার আমার হাত চেপে ধরলেন, ইশারায় বোঝালেন কোনো কথা না বলতে, কারণ এখন আমি কথা বললে জিনিসটা উল্টে যেতে পারে। দেখুন চাচা, আপনি কিন্তু না জেনে অপবাদ দিচ্ছেন। আমরা একটা কাজে এসেছিলাম আর পথ হারিয়ে ফেলি জঙ্গলে। তা না হয় বুঝলাম, তোর লগে এই মায়ের কেডা? উনি এক পলক আমার দিকে তাকিয়ে বলল। ও আমার স্ত্রী। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। বলে কি এই লোক? আমি আবার কখন তার বউ হলাম? বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার, সেখানে আমি কি বলতে পারি? যা হোক, আমাদের সময় খুবই স্বল্প, এখন যেতে দেন। বলে উনি আমার হাত ধরে চলে আসতে নিলে ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক লোক বলে উঠল, কেমতে বিশ্বাস করুম? তোমরা যে জামাই বউ, খারাপ উপলা, তোমাকে কথা আমরা বিশ্বাস করছি। হেতি তোমার বউ, তাইলে বউরে তো আবার বিয়ে করুন যায়, তাই না? তোমাকেও আমরা হক গলে মিললা ফের বিয়ে দেবো। চারপাশে কাউকে খুঁজতে খুঁজতে হাফ ছাড়লো। মতি, মতি রে, কই গেলি? যা তো, ইমাম সাহেব আর কাজীরা ডাইকে লয় আয়। লোকটার কথা শুনে আমি বেশ ঘাবড়ে গেলাম। ওনার হাত খামচে ধরে দাঁড়িয়ে রইলাম। প্রায় মিনিট 5 পর মতি নামের ছেলেটা, একজন হুজুর আর একজন মাঝ বয়সী এক কাজে নিয়ে আসলো। আমি ঘাড় ঘুরিয়ে তাহরিমের দিকে তাকালাম। উনি নির্বিকার দাঁড়িয়ে আছে। মসজিদ থেকে কিছু চেয়ার নিয়ে আসা হলো, একটায় ওনাকে বসতে দেয়া হলো, আরেকটা আমাকে। সামনে কাজী আর হুজুর। আমি মাথা নিচু করে বসে আছি, বলারই বা কি আছে? এক পলক তাহরিমের দিকে তাকালাম। লোকটার মুখে কোনো প্রকার এক্সপ্রেশন দেখা যাচ্ছে না। ওরা যে কাজটা করছে ওটাতে আদৌ কি তার মত আছে? উনি কেনই বা মেনে নেবেন? একটা এতিম মেয়েকে নিজের বউ হিসেবে মানার তো কোনো প্রশ্নই আসে না। নেহায় চাপে পড়ে বিপাকে পড়ে বিয়েটা করছে। কাজী সাহেব রেজিস্টার খাতায় নাম তুলছে, আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার নাম কি? পূর্ণা, মিফতাহুল পূর্ণা। তোমার বাবার নাম? কাজী সাহেবের কথা শুনে আমি খানিকটা চিন্তা করে বললাম, আমি এতিম, বাবা মা নেই আমার, এতিমখানায় মানুষ আমি। ও আচ্ছা, ঠিক আছে। এবার কাজী ওনার নাম পরিচয় নিলেন। সব কিছু লেখা শেষে উনি খাতাটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও বাবা, এইখানটায় সই করো। উনি এক পলক আমার দিকে তাকিয়ে সই করে দিলেন। এবার কাজী সাহেব রেজিস্টার খাতাটা আমার দিকে এগিয়ে দিলেন সাইন করে দেওয়ার জন্য। আমি খাতার কলম নিয়ে সাইন করতে গিয়েও থেমে গেলাম। এটা তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজকের দিনটা তো অন্যরকম হলেও পারতো। আমার এক পাশে মা আর এক পাশে বাবা থাকার কথা ছিল, কিন্তু আজ আজ তো কেউ নেই হাতে হাত রেখে ভরসা দেওয়ার মতো। এইসব চিন্তা করার মাঝে দিয়ে হঠাৎ হাতে কারো স্পর্শ পেলাম। চোখ তুলে হাতের মালিকের দিকে তাকালাম। উনি আমার হাতে হাত রেখে ভরসা দিচ্ছেন। আমার চোখ জলে টইটুম্বুর, তবুও গড়িয়ে পড়তে দিলাম না। এক হাত দিয়ে চোখটা আলতো হাতে মুছে সাইনটা করে দিলাম। এবার মৌলভী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। প্রথমে ওনাকে কবুল বলতে বলল, উনিও সুন্দরভাবে কবুল বলে দিল। তারপর ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলে সব কথা শেষ করে বলল, বলো মা, কবুল। আমি খানিকক্ষণ চুপ করে থেকেই বললাম, কবুল। বিয়ের কার্যক্রম শেষ। সবাই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। আমি ঠিক একইভাবে পাথরের মতো বসে আছি। চারপাশের কিছুই যেন কানে আসছে না। ভেতর থেকে শুধু একটা কথাই শোনা যাচ্ছে, পূর্ণ তোর বিয়ে হয়ে গেছে। তুই এখন কারো অর্ধাঙ্গিনী, কারো বিয়ে করাবো তুই। তোরা এখন আপন মানুষ হয়েছে। তুই বিবাহিত পূর্ণ, নাও ইউ আর ম্যারিড পূর্ণ। আপনি চিন্তা করবেন না মিস্টার তাহরিম তালুকদার, ডিভোর্স লেটারটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনার কাছে। খুব ধীরে ধীরে কথা বলে পুনরায় বাসের জানালায় মাথা ঠেকালাম। এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ নীরবতা পালন করার পর তাহরিম তালুকদার একটু নড়ে চড়ে বসলেন। আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালাম। আমার দৃষ্টি লক্ষ্য করে তিনি হয়তো হাসলেন, যা তার চোখই জানান দিচ্ছে। হাসি দিলে ওনার চোখ কুঁচকে যায়। ফর্সা মুখে কেন জানি না এই জিনিসটা ভীষণ ভালো লাগে। উনি হাসলে ভীষণ সুন্দর লাগে ওনাকে। হাসি তো ওনার মুখের বাঁকা দাঁতটা দেখতেও বেশ লাগে। আমাকে পর্যবেক্ষণ করা শেষ হলে বলবে, কেমন? আমি হকচকিয়ে উঠলাম। দ্রুত চোখ সরিয়ে পাশ ফিরে তাকালাম। আচ্ছা, এটা হবে। আমাকে পর্যবেক্ষণ করা শেষ হলে বলবে, কেমন? বুঝলে পূর্ণা, আমি আরো ভেবেছিলাম তুমি সো কল্ড কমন ডায়লগ বলবে যে না, আমি এই বিয়ে মানি না, আপনি আমার জীবনটাকে কেন নষ্ট করলেন মন্ত্রী সাহেব, কি দোষ করেছিলাম আমি, আপনি কেন বিয়েটা করলেন, ইত্যাদি ইত্যাদি।
ওনার কথাগুলো বাংলা সিনেমার নায়িকার অভিনয় থেকে কম কিছু ছিল না। বেশ নাকি স্বরে কথাগুলো বললেন। আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিলাম। বাহ, আপনার তো দারুণ প্রতিভা মন্ত্রী তাহরিম তালুকদার। অভিনয় তো বেশ দক্ষ আপনি। আগে কি কোনো থিয়েটারে অভিনয় করেছেন নাকি? অভিনয় করতে হলে থিয়েটারে কাজ করতে হবে, এমন কি কোনো কথা লেখা আছে মিস পূর্ণ? না, সেটা নেই, তবে যাই হোক, আমি এতটাও অবুঝ নই মিস্টার তারিম তালুকদার। আমি পরিস্থিতি বুঝি। এখানে না আপনার দোষ আছে আর না আমার। এটা সবটাই পরিস্থিতি। আর আমাদের বিয়ে হয়েছে এটা তো আমরা দুজন ছাড়া বাকি কেউই জানে না। তাহলে তো কোনো সমস্যাই নেই। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো, আর সময় হলে ডিভোর্স পেপারে সাইন করে সব মিটিয়ে নিলেই তো হয়ে যাবে। সেটাই, যেটা হবে সেটা সময়ই দেখিয়ে দেবে। আমার কথা শুনে তাহরিম তালুকদার কিছু একটা ভেবে বলল। বেশ রহস্যময়ভাবে কথাটা বলে উঠলেন উনি। আপনার ফোনটা দেওয়া যাবে? আমার ফোনে চার্জ নেই। উনি কিছু না বলে আমাকে নিজের ফোন এগিয়ে দিল। আমি ফোনটা নিয়ে ইলুর নাম্বারে কল করলাম। ওর নাম্বারটা আমার মুখস্থ, তাই বেশি বেগ পেতে হয়নি। দুবার কল করলাম কিন্তু দুবারই বন্ধ বলছে, তাই মনটা খারাপ হয়ে গেল। ওনার ফোনটা ওনাকে ফিরিয়ে দিয়ে বললাম, কি হয়েছে, হঠাৎ মুখটা এমন করে ফেললে কেন? কাল রাত থেকে ইলুটার কোনো খোঁজ নেই। কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। ও, এই ব্যাপার। চিন্তা করো না, ও ভালো আছে। আর ওর সাথে আমার চাচাতো ভাই আছে, ও ইলমিকে দেখে রাখবে। আমি আর কিছু না ভেবে মাথাটা আবারও জানালায় ঠেকালাম। সারা রাত দৌড়াদৌড়ির ফলে শরীর বেশ ক্লান্ত। বাসায় ফিরে একটা লম্বা শাওয়ার নিয়ে ঘুমোতে হবে। কখন যে চোখটা লেগে এলো বুঝতেই পারলাম না। তাহরিম এক পলক পূর্ণার দিকে তাকিয়ে পকেট থেকে ফোন বের করে কারো নাম্বার ডায়াল করলো। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা ঠিক মতো করো, আর কাক পক্ষীও যেন টের না পায়, কথাটা মাথায় রেখো। তারিম প্রথম কথাটা জোরে বললেও শেষ কথাগুলো ভীষণ আস্তে বলল। ঠিক আছে, রাখছি, এই বিষয়ে পরে কথা হবে। বলেই ফোনটা কেটে দিল। ফোনের দিকে তাকিয়েই রহস্যময়ভাবে হেসে বলল, দেখা যাক কি হয়, কি আছে সামনে। প্রায় 4 ঘন্টা জার্নি করে বাসে এসে পৌঁছলো ঢাকা বাস স্ট্যান্ডে। তাহরিম আগে নেমে পড়লো, তার পেছনে আমি নামলাম। দুজনেই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ তাহরিমের ফোনে কল আসায় সে আমার দিকে এক পলক তাকিয়ে কলটা কানে ধরলো। আমি আর চোখে একবার তার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। উনি একটু দূরে গিয়ে কথা বলে 2 মিনিটের মাথায় আবারও আসলেন ফিরে। একটু ওয়েট করো, কুশন গাড়ি নিয়ে চলে আসবে। আমি একটু ভ্রু কুঁচকে বললাম, কুশনকে? আমার সাথে যে সবসময় থাকে, আমার অ্যাসিস্ট্যান্ট। সেই ক্যাবলাকান্তটা? আমার কথা শুনি উনি বেশ শব্দ করে হেসে বললেন, ভালো নাম দিয়েছো তো। শুনেন, আমি রিক্সা নিয়ে চলে যাই, আপনি আপনার গাড়ি আসলে যাবেন না। উনি আমার দিকে ভ্রু বাঁকিয়ে বললেন, এত দূর যেহেতু এসেছি সেহেতু বাড়ি পর্যন্ত আমি এগিয়ে দিয়ে আসবো, সো চুপ করে দাঁড়িয়ে ওয়েট করো। আমি কিছু বললাম না, কারণ কিছু বলে আদৌ লাভ নেই, সেটা খুব ভালো করেই জানা আছে আমার। আমি ব্যাগ থেকে ফোনটা বের করে অন করতে চেষ্টা করলাম, কিন্তু অন হচ্ছে না, তাই আবারও ব্যাগে রেখে দিলাম। প্রায় 10 মিনিটের মাথায় একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো আমাদের সামনে। সামনের সিট থেকে একটা ছেলে, ওই ক্যাবলাকান্ত বেরিয়ে এলো। গুড মর্নিং ভাই। গুড মর্নিং কুশন। ভাই একটা আর্জেন্ট নিউজ আছে। উনি গাড়ির দরজা খুলে আমাকে ইশারা করলেন গিয়ে বসতে। আমি গিয়ে বসতেই উনিও সিটে বসতে বসতে বললেন। গাড়িতে বসে কথা বলো কুশন। কুসুম গাড়ির সামনের সিটে বসে ডোর লক করে বলতে লাগলো, আসলে ভাই কে বা কারা কাজটা করেছে সেটা বলতে পারছি না, তবে আপনার বিয়ের খবরটা পুরো শহরে ছড়িয়ে পড়েছে। বলেই কুসুম চুপ করে গেল। এতক্ষণ এদের কথায় আমি তেমন একটা পাত্তা না দিলেও এবার আমি বেশ চমকে উঠি। কি বলে, কিভাবে সম্ভব? কি বলছো কি ক্যাবলাকান্ত, কুসুম? এটা কি করে সম্ভব? আমাদের তো ওখানে কেউ চিনতো না। তাহলে? আমার কথা শুনে কুসুম লুকিং মিরর দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আসলে ম্যাম কে বা কারা করেছে সেটা তো এখনো জানি না, বের করতে পারিনি, তবে সকাল থেকে সকল নিউজ চ্যানেলে সকল খবরের হেডলাইন হয়ে গেছে আপনার আর ভাইয়ের বিয়ের খবর। ইনফ্যাক্ট এরা এটাও বলছে যে আপনার সাথে নাকি ভাই গোপনে প্রেম করেছিল এবং আপনারা কাউকে না জানিয়ে লুকিয়ে বিয়ে করে সংসার করছেন। হোয়াট? বানিয়ে বানিয়ে নিউজ বানালেই হলো নাকি? এই প্রথম মিডিয়ার লোকদের উপর আমার চরমভাবে রাগ হচ্ছে।
কি সব উল্টাপাল্টা কথা বলছে? হঠাৎ তাহরিম তালুকদার বলে উঠল, ভাগ্যিস সংসার পর্যন্ত টিকে আছে। যদি বলতো গোপনে বাচ্চাও আছে 3-4টা, তাহলে তো আমার ভার্জিনিটির অপমান হতো। এই টেনশনের সময় ওনার এমন আজাইরা কথা শুনে আমার যেন গাটা জ্বলে উঠল একদম। আমি রাগান্বিত চোখে তার দিকে তাকাতেই উনি ইনোসেন্ট মুখ করে মোবাইল গুতানো শুরু করলো, যেন এই মুহূর্তে উনি কিছুই বলেননি। হঠাৎ ওনার ফোন আসায় উনি ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসলেন। ফোনটা লাউড স্পিকারে দিয়ে বললেন, হ্যালো মাই ডিয়ার ফাদার, হোয়াটসঅ্যাপ বয়। তোর হোয়াটসঅ্যাপ আর ইমো অ্যাপের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করবো। আয় তুই বাড়িতে, বেয়াদব ছেলে। তুই বিয়ে করবি একবার জানালি না পর্যন্ত। আরে আরে মিস্টার তাপস তালুকদার, রেগে যাচ্ছেন কেন? আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ আসেন, আপনার জন্যই অপেক্ষা করতেছি। আসেন, আমি আপনার মা আর তানজিমা অপেক্ষা করতেছি। আপনার বাড়ির সামনে একদল জার্নালিস্ট আছে, তারাও অপেক্ষা করছে। আসেন আপনি মন্ত্রী সাহেব। জি, জার্নালিস্ট? সেই সকাল থেকে ওনারা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আপনি তাড়াতাড়ি আসেন, আর সাথে তালুকদার বাড়ির বড় বউকে নিয়ে আসবেন। তালুকদার বাড়িতে কোনো কাপুরুষের জায়গা হতে পারে না, তাই বীরের বেশে বউকে সাথে নিয়ে আসবেন। ওনার বাবার কথা শুনে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ইউ নো না বাবা, আমি কাপুরুষ নই, তাই বীর বেশে আমার বউকে আমি নিয়েই আসব। রাখি এখন, আর 10 মিনিট লাগবে। আসেন। উনি ফোন রেখে আমার দিকে তাকিয়ে বলল, দেখলে তো বাবা কি বললো? আমি তোমাকে তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব, আই মিন তালুকদার বাড়িতে। আমি আর যাই হোক পুরুষ পদবিটা পেতে চাই না। কিন্তু কোনো কিন্তু না, তুমি এখন আমার সাথে যাবে, ব্যাস। প্রায় 10 মিনিটের মাথায় গাড়ি গিয়ে থামলো তালুকদার বাড়ির সামনে। গাড়ি থামতেই উনি গাড়ি থেকে নেমে আমার হাত ধরে বের করে আনলেন। আমরা বের হতেই আমাদের জেকে ধরলো একদল জার্নালিস্ট। তহরিম তালুকদার, আপনি কি সত্যি বিয়ে করেছেন? যদি করে থাকেন তাহলে লুকিয়ে কেন? আপনি কি কোনো কারণে আমাদের জানাতে চাচ্ছিলেন না? তবে কারণটা কি? সাথে যিনি রয়েছেন উনি কি আপনার ওয়াইফ? গাড়ি থেকে নামা মাত্রই এক ঝাঁক সাংবাদিক এসে জড়ো হলো আমাদের সামনে। তাদের হাজারটা প্রশ্নে আমি মনে হচ্ছে তলিয়ে যাচ্ছি। আমি তাকিয়ে আছি, উনি তাদের কি উত্তর দেয় তা শোনার অপেক্ষায়। আপনারা আস্তে ধীরে প্রশ্ন করুন, আমি সবার সব প্রশ্নের উত্তর দিব। উনি কথাটা বলা মাত্র পেছন থেকে একজন জার্নালিস্ট প্রশ্ন করলো, আপনি কি সত্যিই বিয়ে করেছেন মন্ত্রী তাহরিম তালুকদার? উনি মুচকি হেসে আমার হাত ধরে খানিকটা উঁচু করে বললেন, জি, আমি বিয়ে করেছি, এবং এই যে মেয়েটাকে দেখছেন সে আমার বিবাহিত স্ত্রী মিফতাহুল পূর্ণা। আপনি যদি বিয়েই করেন তবে এমন লুকিয়ে কেন করলেন মন্ত্রী সাহেব? আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি পালিয়ে বিয়ে করব। অনেকের তো অনেক ধরনের শখ থাকে, আমারও এমন অদ্ভুত শখ ছিল, আর সেটা পূরণ করতেই এভাবে বিয়ে করা। শুনলাম আপনারা নাকি বেশ কয়েক বছর লুকিয়ে প্রেম করেছেন। এও শোনা যাচ্ছে আপনারা প্রেমে থাকাকালীন লুকিয়ে বিয়ে করেছেন এবং সংসারও করছেন। কথাটা কতটুকু সত্যি? হ্যাঁ, এটা পুরোপুরি বানোয়াট। আমরা প্রেম করেছি মাত্র 9 মাস, এবং আজ 9 মাস পূর্ণ করে বিয়ের পিঁড়িতে বসলাম। প্রশ্নটা যদি আর কিছুদিন পরে করতেন যে বিয়ের পরে সংসার করেছি কি না, তখন উত্তরটা হ্যাঁ বোধক কি আর। এমন হাজারটা প্রশ্ন তারা করেছে এবং তার উত্তর এভাবে সত্যি মিথ্যা মিলিয়ে খুব সুন্দর কম্বিনেশন করে উত্তর দিয়েছে মিস্টার তাহরিম তালুকদার। অবশেষে সাংবাদিকরা চলে যাওয়ার পর আমি আর তাহরিম তালুকদার মেইন গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ওনাদের বাড়ির সামনে অনেক বড় একটা ফুলের বাগান আছে। যতটুকু দেখা যায় দেশি বিদেশি প্রায় কয়েকশো প্রকারের ফুল গাছ দেখতে পেলাম। আচ্ছা, এই বাগানটা কার? আপনার? আমার কথা শুনে উনি পেছনে ঘুরে ভ্রু বাঁকিয়ে বললেন, বাগানটা আমার, তবে পরিচর্যা করে তানজিম। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আমার সামনে এসে দাঁড়ালো। আমার ওড়নাটা ঘাড় থেকে তুলে মাথায় উঠিয়ে স্কার্ফের মতো করে পেঁচিয়ে দিল। হুম, এইবার ঠিক আছে, একদম বউ বউ লাগছে, এবার চলো। বলে আমার হাত ধরে সদর দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দুবার কলিং বেল বাজানোর সাথে সাথেই একজন মেয়ে এসে দরজা খুলে দিল। আমি খেয়াল করলাম মেয়েটার হাতে ঝাড়ু, হয়তো ঝাড়ু দিচ্ছিল। পরনে ধূসর রঙের শাড়ি মেয়েটার। ওনার সাথে আমাকে দেখে খুশিতে চোখ মুখ জলমল করে উঠল তার। খুশিতে গদগদ কণ্ঠে বলল, সালাম আলাইকুম ভাইজান। এই আপাটা বুঝি আমাকে নতুন ভাবি? উনি ভেতরে ঢুকতে ঢুকতে এদিক সেদিক তাকিয়ে বলল,
ওয়ালাইকুম আসসালাম। তোর ভাবি আর মা বাবা কই রে? খালু তো উপরেই, ওই আপনি বহেন, আমি ডাকতাছি।